সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 12 এপ্রিল তিনি বাংলাদেশে ফিরবেন। তবে প্রশ্ন উঠছে যে বাংলাদেশে কি এবার সেনা অভ্যুত্থান হতে চলেছে? 12 এপ্রিল বিকাল 3টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর। এদিকে আজ 12 এপ্রিল সেনাপ্রধান রাশিয়া থেকে নতুন পরিকল্পনা নিয়ে দেশে ফিরছেন। শেখ হাসিনার কপাল খুলে দেওয়াতে বাংলাদেশে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া সফরে গেছেন, এটা পুরাতন খবর। দেশে ফেরার কথা রয়েছে। উত্তাল বাংলাদেশে অস্থির সেনা ক্যান্টনমেন্ট। এখন দেখা যাচ্ছে সেনা প্রধানের লড়াই নিজের দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে। সেনা প্রধান এই প্রস্তাব না মেনে নেওয়াতে বিভিন্ন সেনা কর্তা এখন ইউনূসের কোন জোরে পড়ে গৃহবন্দী। আর প্রশ্ন উঠছে, তবে ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেনা প্রধানের জন্য? বিএনপি নেতাকর্মীরা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, মানে এমন মিষ্টি কথা কিন্তু গত 7 মাসে আমরা তাদের মুখে দেখতে পাইনি। এবং ডাকাতি, ছিনতাই, চুরি, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি যে একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল, সেটা থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে। ইউনূস স্যারও একটা পার্টি করছে, হ্যাঁ, যেটা আমরা শুনতেছি সবাই মুখে, উনি নিজের মুখে বলে নাই। তবে ওনাকে জিজ্ঞাসা করছিল এই ছাত্র জনতা যে আমরা কি একটা দল করতে পারি যারা আমরা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম। ছাত্ররা জিজ্ঞেস করছে আমাদের দিয়ে কি হবে? হ্যাঁ, তোমাদেরকে দিয়েই তো হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো সবসময় বলে যুবকদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা জায়গা ছাড়তে রাজি না, কেউ রাজি না। আমরা বড় বড় নেতারা এমন কিছু কথা বলছি যে কথাতে মান সম্মান আর থাকলো না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের খোঁজ পাওয়া গেছে, এমনটা এবার নিশ্চিত করলো বাংলাদেশের সংবাদ মাধ্যম। একটি হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখা গেছে একটি টি শার্ট পরা অবস্থায়। প্রফেসর ডক্টর ইউনূস যে সেটিং অফ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করছেন এবং উনি যে জনসেবার যে পিপল সার্ভিসের জায়গাগুলো যেভাবে অ্যাড্রেস করছেন, 2 নম্বর এই জায়গাগুলোতে উনি যে সার্থকতা আস্তে আস্তে অর্জন করছেন বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, অনেক কিছুই ডক্টর ইউনূস অর্জন করেছেন। ইতিমধ্যে বিশাল একটি ঘটনা ঘটে যায়। সেনাপ্রধান রাশিয়া থেকে আজ 12 এপ্রিল দেশে ফিরতেছেন এবং এই দেশে ফেরাকে কেন্দ্র করে দেশের মধ্যে নতুন নতুন তুলপাড় সৃষ্টি হয়। দেশের প্রত্যেকটা জনগণ রাজপথে নামে। দর্শক শ্রোতা, এইসব বিষয়ে পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু নিউজ আসে যে রাজপথের মধ্যে কি হচ্ছে এবং নেতাকর্মীরা কি বলতেছে, সবকিছু আপনাদেরকে দেখাবো। সর্বশেষ ডক্টর ইউনূস, সমন্বয়ক, উপদেষ্টা সবার কি অবস্থা হয় এবং শেখ হাসিনাকে নিয়ে নতুন যে একটা পদক্ষেপ হয়েছে সেই পদক্ষেপটিও আপনারা দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। উত্তাল বাংলাদেশে অস্থির সেনা ক্যান্টনমেন্ট। এখন দেখা যাচ্ছে সেনা প্রধানের লড়াই নিজের দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে, যারা পাকিস্তানের বর্বরতার কথা ভুলে গিয়ে তাদের সঙ্গে গলা জড়াজড়ি করে এখন লালমনিরহাট তুলে দেওয়ার বন্দোবস্ত করেছিল। সেনা প্রধান এই প্রস্তাব না মেনে নেওয়াতে বিভিন্ন সেনা কর্তা এখন ইউনূসের কোন জোরে পড়ে গৃহবন্দী। আর প্রশ্ন উঠছে, তবে ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেনা প্রধানের জন্য? কেন বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি? কাদের পাপের ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে? ভারতকে দোষ দেওয়ার আগে আয়নায় নিজেদেরকে দেখুন। ভারত তো শুধু গণতন্ত্র বজায় রেখে ভোটের দাবি করেছে। বাংলাদেশের জনগণকে বলেনি যে আওয়ামী লীগকেই জেতাতে হবে। যে দল জনগণের ভোটে জিতবে, ভারত তাদের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। আজ যারা বাংলাদেশ বাংলাদেশ করে লাফাচ্ছে, তারা কারা? বাংলাদেশ যখন মুক্তির জন্য অকাতরে জীবনের বলিদান দিয়ে চলেছে, তখন ইউনূস সাহেবের ভূমিকা কি ছিল? কোথায় ছিলেন তিনি? আর ইউনূস সাহেব ছাড়া যারা আছে তারাই বা কারা? তারা পাকিস্তানের না জায়েজ সন্তান, এক কথায় রাজাকারের নাতিপুতি। এরাই চাইছে যে কোনো মূল্যে ভারতকে ভাগ করতে। সহযোগী হিসেবে বেছে নিয়েছে ভারতের শত্রু দেশ পাকিস্তান এবং চীনকে। খুব স্বাভাবিক, এই 2 দেশ ছাড়া ইউনূস কোথাও যেতে পারবে না। যেখানেই যাবে ঘাট ধাক্কা খাবে। ভারত তো ইউনূসের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়নি। একটা ছোট ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে তার জায়গাটা দেখিয়েছে মাত্র। তাতেই বাংলাদেশে উথাল পাথাল শুরু। গত 8 এপ্রিল হঠাৎ বিজ্ঞপ্তি জারি করে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বিভাগ বাংলাদেশকে জানিয়ে দেয়, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হলো। এই খবর শুনে ভারত ও বাংলাদেশ জুড়ে হইচই শুরু হয়ে যায়। আচমকা কেন বাংলাদেশকে এই সুবিধা দিতে অস্বীকার করল ভারত? সেই প্রশ্নে মাথায় হাত পড়ে বাংলাদেশে। বিভিন্ন মহল থেকে বলা শুরু হয়, ভারত আসলে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। বিতর্ক শুরু হতেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন, বাংলাদেশের পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা নেপাল বা ভুটানগামী পণ্য চালানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া সফরে গেছেন, এটা পুরাতন খবর। রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষে তিনি দেশে ফেরার কথা রয়েছে। জেনারেল ওয়াকারের রাশিয়া সফর নিয়ে এবার নানাবিধ গুঞ্জন তৈরি হয়েছে। নানাজন নানা রকমের কথা বলার চেষ্টা করছেন। ডক্টর ইউনূস সরকারের পক্ষে যারা কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা জেনারেল ওয়াকারকে ভারতপন্থী হিসেবে আখ্যা দেওয়ারও চেষ্টা করছেন। জেনারেল ওয়াকারের রাশিয়া সফর নাকি বিশেষ একটা কারণে, বিশেষ কোনো অভিযানেই তিনি গেছেন রাশিয়াতে, এমনটা বলারও চেষ্টা করা হচ্ছে। কেন রাশিয়া গেলেন জেনারেল ওয়াকার, কি তার কর্ম সেখানে, কি আলোচনা করছেন রাশিয়ার সঙ্গে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া সফরে গেছেন, রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর করছেন তিনি। গতকালকেই তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়ায় চলে যাওয়ার কথা এবং আগামীকালকে দেশে ফেরার কথা, তেমনটাই শিডিউল সেনা সদর দপ্তর থেকে জানানো হয়েছিল তার সফরের আগে। রাশিয়া সফরে তিনি কেন গেছেন, এরকম নানা রকমের গুঞ্জন চলছে। অনেকে বলার চেষ্টা করছেন ভারতের প্রেসক্রিপশনেই তিনি নাকি রাশিয়াতে গেছেন। রাশিয়াতে যাওয়ার কারণ রাশিয়া সরকারের মাধ্যমে ডক্টর ইউনূসকে নানা রকমের চাপ প্রয়োগ করা। ডক্টর ইউনূস যখন চীন সফর করলেন, চীনের সঙ্গে নানাবিধ সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা গুঞ্জন তৈরি হলো। এরপরে জেনারেল ওয়াকার চীনে না গিয়ে রাশিয়াতে গেলেন কেন, সেই প্রশ্ন উঠেছিল। এবার ডক্টর ইউনূসপন্থী অনেক ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করছেন ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার নাকি রাশিয়াতে গেছেন এবং সেখানে তিনি রাশিয়া সরকারকে দিয়ে রাশিয়ার মাধ্যমে ডক্টর ইউনূসের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করবেন, যেন এই ডিসেম্বরের মধ্যে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যায়। ডক্টর ইউনূসকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে, তাকে 5 বছর ক্ষমতায় রাখার আলোচনা চলছে। এরই মাঝে বেশ কয়েক ধাপ এগিয়ে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলে ফেলেছেন জনগণ নাকি চাইছে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকুক, আরও 10 বছর ক্ষমতায় থাকুক, এরকম কথাও হচ্ছে। এটা নিয়ে আমরা একটা আপনাদের মতামত নিয়ে একটা জরিপও করেছি, সেই জরিপ নিয়ে আলাদা একটা ভিডিও আগামীকালকে আমরা করব, সেই ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ রইল অগ্রিম। রাশিয়াতে জেনারেল ওয়াকার যদি রাশিয়া সরকারকে দিয়ে ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করাতেই চান, যারা বলছেন যে জেনারেল ওয়াকার ভারতের প্রেসক্রিপশনে রাশিয়াতে গেছেন, ভারতের পরামর্শ মতোই রাশিয়াতে গেছেন রাশিয়া সরকারকে দিয়ে এই চাপ প্রয়োগ করার জন্য, যখন ইউনূস সরকার চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করছে তখন রাশিয়াকে দিয়ে এই চাপ প্রয়োগ করা। এদিকে আমেরিকা এবং ভারতের চাপ তো রয়েছে, রাশিয়ার চাপ যদি তৈরি হয় তাহলে এই যে 5 বছর থাকা 10 বছর থাকার যে আলোচনা, সেই আলোচনাগুলো আর ধোপে টিকবে না। ডক্টর ইউনূস সরকারের পক্ষে কথা বলা যে সকল মানুষজন জেনারেল ওয়াকারকে ভারতপন্থী কিংবা ভারতের প্রেসক্রিপশনে চলা মানুষ হিসেবে আখ্যা দিতে চাইছেন, তারা কি ভুলে গেছেন যে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের জন্য কি অসাধারণ ভূমিকা রেখেছিল সেনাবাহিনীর ভূমিকা ছাড়া শেখ হাসিনার পতন কি সম্ভব হতো এত সহজে? কোনোভাবেই সম্ভব হতো না, এটাই সত্য আলোচনা। সেনাবাহিনী ছাত্র জনতার যে সংগ্রাম, সেই সংগ্রামের অলিখিতভাবে এক ধরনের পক্ষ অবলম্বন করেছিল, আর পক্ষ অবলম্বন করেছিল বলেই শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। তার মানে হচ্ছে জুলাই আন্দোলনের সঙ্গে সেনাবাহিনীরও একটা ভূমিকা রয়েছে। সেই সেনাবাহিনীর প্রধানকে, যে সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে বলে অনেকে আলোচনা করার চেষ্টা করেন, সেই সেনাবাহিনী প্রধানকেই এখন শেখ হাসিনার পক্ষে এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে বলা হচ্ছে। ভারতের প্রেসক্রিপশনে কাজ করার নানা রকমের তত্ত্ব দেওয়া হচ্ছে। আবার সেখানে বলা হচ্ছে যদি তাই না হয় তাহলে শেখ হাসিনা কেন এত কনফিডেন্টলি বলতে পারেন যে তিনি ফিরে আসবেনই, ফিরে এসে সবার বিচার করবেন, এরকম কনফিডেন্স তিনি কোথায় পান? এই আলোচনাও হচ্ছে যে চীনের সঙ্গে ডক্টর ইউনূসের যে আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের লালমনিরহাটে বাংলাদেশ নতুন বিমান ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চীন এবং পাকিস্তানের প্রেসক্রিপশনে, এরকম নানা গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবং সেই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকেও কথা বলতে আমরা শুনেছি যে ভারত সতর্ক রয়েছে। এরকম যখন আলোচনা চলছে তখন আমরা দেখছি যে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা, ডক্টর ইউনূস সরকারের যখন নানা রকমের পজিটিভ আলোচনা চলছে এবং ভারতকে বিপাকে ফেলা, চীনের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করা, এই আলোচনাগুলো যখন প্রাধান্য পাচ্ছে তখন দেখলাম আমরা যে চীন ভারতের দ্বারস্থ হচ্ছে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ, কিন্তু তারপরেও পশ্চিমা রাষ্ট্রগুলো কেন আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিত? এর মাঝখানে একটা বড় ধরনের প্রশ্ন ছিল জঙ্গিবাদ। বাংলাদেশে 1980-র দশকের পর থেকে বিভিন্ন সময় জঙ্গিবাদের উত্থান হয়েছে।
আওয়ামী লীগ সরকারের শাসনের আমলের আগেও বিএনপি সরকারের সময়ও এই জঙ্গিবাদ একটা উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সারা দেশ জুড়ে সিরিজ বোমা হামলা সহ বিভিন্ন ঘটনা আপনার ঘটেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা প্রতিদিনই প্রায় টেলিভিশনে দেখতাম যে জঙ্গিদের আস্তানা ঘিরে রেখেছে র্যাব, পুলিশ অথবা বিশেষ বাহিনী, এমনকি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় অনেকে আটক করা হয়েছে। তবে আটককৃত যারা আছেন সকলেই কি জঙ্গি ছিলেন? না, কেউ কেউ রাজনৈতিক টার্গেটেও অ্যারেস্ট হয়েছিলেন, আবার কেউ কেউ প্রকৃতপক্ষে জঙ্গি ছিল, যাদের মধ্যে সকলে কারাগারে বন্দী ছিল এবং বিভিন্ন মেয়াদে সাজা খাচ্ছিল। কিন্তু সরকার পতনের ঠিক আগ মুহূর্তে সারা বাংলাদেশে বেশ কয়েকটা কারাগারে যে অভিযান চলেছে, আক্রমণ চলেছে, 2200-র উপরে কয়েদি সেখান থেকে ফেরারি হয়েছে, যাদের মধ্যে সাজাপ্রাপ্ত বেশ কয়েকজন জঙ্গিও ছিল। আবার সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর গত 5ই আগস্টের পর থেকে জঙ্গিবাদে অভিযুক্ত, সন্দেহভাজন এবং কি সাজাপ্রাপ্ত এমন 300 জন মুক্তি পেয়েছে বিভিন্নভাবে। আর এই যে তারা মুক্তি পাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটছে। তো এগুলোর সাথে কানেকশনটা কোথায়? এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তারা কিন্তু একটা রিপোর্ট করেছে। আর এই রিপোর্টটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এক ধরনের চাপের মুখে ফেলার জন্যই কি করা হয়েছে, নাকি প্রকৃতপক্ষেই একটা নিরপেক্ষ প্রতিবেদন করা হয়েছে? কেউ কেউ বলছেন সরকারকে আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড় করাবে এই ধরনের রিপোর্টগুলো। তারপর গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যে প্রতিবাদগুলো করছি, সেখানেও ধর্মপ্রাণ মুসল্লি বা মুসলিম জাতি হিসাবে দাড়ি টুপির পরিমাণটাই সামনে বেশি আসছে। এগুলো থেকেও নানান ধরনের অবস্থান হচ্ছে। অপরদিকে ভারতে আসা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, ভারত প্রতিনিয়ত যে বক্তব্য দিচ্ছে, এগুলো থেকে বাংলাদেশকে এটা জঙ্গি রাষ্ট্র হিসেবে সাজানোর জন্য অনেক কিছু কিন্তু আয়োজন চলছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ঘটনাও ঘটছে। আসুন বিবিসির রিপোর্টটা কি বলছে। আপনার বাংলাদেশে 5ই আগস্টের পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষের হিসেব পর্যন্ত আপনার এই সংখ্যা 300 শতাধিক। সন্দেহভাজন, বিচারাধীন এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরাও মুক্তি পেয়েছেন। আর বিশ্লেষকরা বলছেন জামিনে মুক্তিপ্রাপ্তদের মধ্যে বিগত সরকারের আমলে জঙ্গি তকমা দিয়ে, মানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে নিরপরাধীরা যেমন আটক আছেন, তেমনি প্রকৃতপক্ষে যারা অপরাধী তারাও আটক আছেন। আর এ বিষয়ে আপনার কি বলা হয় যে আমরা যদি দেখি, সরকারের বিভিন্ন সেক্টরের সাথে বিবিসি কথা বলেছে, কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, প্রত্যেকের স্পেসিফিক এক ধরনের বক্তব্য ছিল। তবে অ্যাটর্নি জেনারেল তিনি এই বিষয়ে বিবিসির সামনে কোন রকম মুখ খোলেন নিজে। জঙ্গিবাদে অভিযুক্ত প্রকৃত যারা অপরাধী আছে তারা কিভাবে মুক্তি পাইল, যাবজ্জীবন সাজা কিভাবে তাদের মওকুফ করা হলো, এই প্রশ্নগুলোর জন্য অ্যাটর্নি জেনারেলকে বিবিসি যখন ফোন করেছে তিনি কোনো উত্তর দেননি। তবে কারা কর্তৃপক্ষ বলছে ভাই এখানে রাষ্ট্রের আইন মেনেই তারা বের হয়েছে। আবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যারা বের হয়েছে এদের মধ্যে অনেকেই তওবা করে বের হয়েছে। ছোটখাটো ভুল যেগুলা করছে অনেকে বুঝতে পারছে যে না এগুলা তাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে, তারা তওবা করে ভালো জীবনে ফিরে আসছে। আর যারা ফেরারি তাদেরকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে। আপনার এর মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হিসেবে অভিযুক্ত মুফতি জসিমউদ্দিন রহমানী 5ই আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন। তো তিনি বলছেন যে এই নামের কোনো সংগঠনের অস্তিত্ব নেই, আর তার সাথে কোনো থাকলেও সংশ্লিষ্টতা নেই। গত 8 মাসে আপনার যারা জামিন পেয়েছেন তার মধ্যে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, যেটি নিয়ে সেই পরিবারগুলো হতাশা প্রকাশ করেছেন। আর আমরা যদি দেখি আপনার এখানে বলা হচ্ছে যে আচ্ছা যাই হোক, এখন উদ্বেগ হিসাবে পশ্চিমারা মনে করছে বা সরকারেরও বিভিন্ন অ্যাঙ্গেল বা বাংলাদেশে বসবাসকারী অনেক সুশীলরা মনে করছেন বাংলাদেশে অতীতে বড় সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড, দেশ জুড়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। আর কিছু কিছু ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোকে এর দায়ও স্বীকার করতে দেখা গেছে। রাজনীতি নিয়ে আলোচনা করি, প্রতিদিন তাই করি। আজকে আপনাদের সঙ্গে নিয়ে করতে চাই, আমার মনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। কোথায় জানি একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, বিরাট একটা দূরত্ব তৈরি হচ্ছে দেশের মানুষের মধ্যে। কিন্তু আমরা যদি একটুখানি বুঝতে শিখি, একটুখানি, তাইলে কিন্তু সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। জিয়াউর রহমান সাহেবের ক্ষমতায় আসাটা আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ক্ষমতায় আসাটা অনেকটা কাছাকাছি। কেমন কাছাকাছি? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জুলাই অভ্যুত্থানে যারা ছিল তারা ওনাকে নিমন্ত্রণ করে নিয়ে আসছে ফ্রান্স থেকে। আর সিপাহী বিপ্লবের মাধ্যমে এই শহীদ জিয়াউর রহমান আসছেন। কারণ সিপাহীদের মধ্যে একটা বিপ্লব হয়েছিল। আমাদের দেশের জনগণ যেমন রাস্তায় নাইমা পড়ছিল, ঠিক তেমনি ক্যান্টনমেন্টের ব্যারেক থেকে বাইরে হয়ে গেছিল সিপাহীরা। ওনারা একটা বিপ্লব করছিল। ওই বিপ্লবের মাধ্যমেই কিন্তু জিয়াউর রহমানের ক্ষমতায় আসা। আর ওই ক্ষমতায় বসে জিয়াউর রহমান একটা দল গঠন করে। কারণ কি জানেন? ক্ষমতা চালাইবার জন্য দল লাগে, পিছনে শক্তি লাগে। এইভাবেই বিএনপির জন্ম হয়। আর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে মিল আছে কেন বললাম?
ইউনূস স্যারও একটা পার্টি করছে, হ্যাঁ, যেটা আমরা শুনতেছি সবাই মুখে, উনি নিজের মুখে বলে নাই, তবে ওনাকে জিজ্ঞাসা করছিল এই ছাত্র জনতা যে আমরা কি একটা দল করতে পারি যারা আমরা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম। ছাত্ররা জিজ্ঞেস করছে আমাদের দিয়ে কি হবে? হ্যাঁ, তোমাদেরকে দিয়েই তো হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো সবসময় বলে যুবকদেরকে জায়গা ছেড়ে দিতে হবে, কিন্তু আমরা জায়গা ছাড়তে রাজি না, কেউ রাজি না। আমরা বড় বড় নেতারা এমন কিছু কথা বলছি যে কথাতে মান সম্মান আর থাকলো না। কিভাবে মান সম্মান রাখবেন? মনে করেন যে আমি যদি এখন আপনার সামনে আইসা বলি ওপেন ক্যামেরার সামনে, তারেক রহমান আমারে ফোন দেওয়ার সাহস রাখে না, আমার বউরে ফোন দেয়, আমার বউরে জিগায় আফসারি ভাই মন মেজাজ ভালো আছে কিনা, আমার সাথে কথা বলতে ডরায়। তার মানে আমি জনগণকে বুঝাইলাম তারেক রহমান আমার সাথে কথা বলতে সরাসরি ডরায়, আগে আমার বউর কাছে অনুমতি নেয়, আমার মন মর্জি বুঝতে চায়। তার মানে কি আমি দলের মধ্যে একটা বার্তা দিয়ে দিলাম, এই কেউ আমার লোক তেরিবেরি করো না। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং এই মন্তব্যগুলো প্রকাশের মাধ্যমেই আমাদের দেশে অনেক নিউজ আমরা বুঝতে পেরেছি। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে কথা হয় যে সেনাপ্রধান দেশে ফিরে নিয়ে, এবং আজ 12 এপ্রিল তিনি কিন্তু 4 দিন সফর করে আসেন রাশিয়া, তারপর আরও অনেক দেশ তিনি সফর করেন, এবং সেই সফরগুলোকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।